সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সেকেন্ড ইয়ারের নিউমেরিক্যাল ম্যাথমেটিক্স এর ক্লাস। আমরা দুটো চ্যাপ্টার শেষ করেছি, অপারেটর আর ইন্টারপোলেশন। আজকে আমরা পড়ব ইনভার্স ইন্টারপোলেশন। তাহলে চলো আমরা ক্লাসে চলে যাই। আজকে আমরা পড়বো ইনভার্স ইন্টারপোলেশন। ইন্টারপোলেশন তোমরা পড়েছো, তাহলে ইনভার্স ইন্টারপোলেশন এই ল্যাঙ্গুয়েজটা থেকে নিশ্চয়ই তোমরা আইডিয়া করতে পারছো যে আমরা কি পড়ব। ইন্টারপোলেশনে আমরা যে জিনিসটা বের করে থাকি, ইনভার্স ইন্টারপোলেশনে তার ঠিক বিপরীত জিনিসটা আমরা বের করব। যেরকম ইনভার্স ইন্টারপোলেশনে কি আমরা এক্স এর মান দেওয়া থাকে, আর্গুমেন্টস গুলোর মান দেওয়া থাকে, আমরা এক্স এর সাপেক্ষে ওয়াই এর মান বের করি। আর এখানে আমরা বের করব ওয়াই এর সাপেক্ষে এক্স এর মান বের করব। ওখানে আমরা ওয়াই দ্যাট মিন্স ফাংশনের মান বের করি, আর এখানে আমরা বের করব আর্গুমেন্টস এর মান, এক্স এর মান। তাহলে প্রথমে কি ইন্টারপোলেশনটা কি, এখানে যেমন প্রশ্ন আকারে দেওয়া আছে, হোয়াট ইজ ইন্টারপোলেশন, হাউ ডাজ ইট ডিফারেন্ট, হাউ ডাজ ইনভার্স ইন্টারপোলেশন ডিফার ফ্রম ডাইরেক্ট ইন্টারপোলেশন, অথবা হাউ ডাজ ইট ডিফার ফ্রম ইন্টারপোলেশন। তাহলে ইন্টারপোলেশনটা থেকে এটার পার্থক্যটা কি। তাহলে আমরা প্রথমে কি বলেছি, সংজ্ঞাটা দেখব, ইন্টারপোলেশনটা কি। ইনভার্স ইন্টারপোলেশনের সংজ্ঞাটা আমরা দেখব। Inverse interpolation is the process of finding the value of the argument x corresponding to a given value of the function y. একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা। Inverse interpolation is the process of finding the value of the arguments x corresponding to a given value of the function of y. That means এই y এর সাপেক্ষে আমরা আর্গুমেন্টস x এর মান বের করব, ফাংশনের সাপেক্ষে আর্গুমেন্টস এর মান বের করব। আর ওখানে ইন্টারপোলেশনে করেছিলাম x এর সাপেক্ষে y এর মান বের করব, আর এখানে করব y এর সাপেক্ষে x এর মান বের করব। y এর মানগুলো দেওয়া আছে, x এর মানগুলো আমরা বের করব। তাহলে y f of x অথবা u of x যেটাই থাক না কেন, দ্যাট মিন্স ফাংশন অফ x। আমরা ইন্টারপোলেশনে দেখেছি আমরা f of x ও ইউজ করেছি, u of x ও ইউজ করেছি, দ্যাট মিন্স ফাংশন অফ x, which is the intermediate between two tabulated values. দুটো tabulated ভ্যালুর মধ্যে যে ফাংশনটা সেটা বের করব। যেমন আমরা ইন্টারপোলেশনে করেছি ফরওয়ার্ড ইন্টারপোলেশন, প্রথম দিকের মিসিং ভ্যালু গুলো বের করেছি। ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন, লাস্ট দিকের মিসিং ভ্যালু বের করেছি। তারপরে করেছি সেন্ট্রাল ডিফারেন্সের ক্ষেত্রে আমরা মাঝামাঝি ভ্যালু বের করেছি। তারপরে এগুলো হচ্ছে সবই ইকুইডিস্টেন্ট ভ্যালুর ক্ষেত্রে, আর আনইকুয়াল ডিসটেন্সের ক্ষেত্রে আমরা করেছি ডিভাইডেড ডিফারেন্স। সেখানেও সবখানেই আমরা ইন্টারপোলেশনই করেছি। যতগুলো মেথডই করি না কেন সবখানে আমরা ইন্টারপোলেশনটাই করেছি। এখানে করব ইনভার্স ইন্টারপোলেশন। তাহলে পরবর্তী অংশটা কি ছিল, এই ডাইরেক্ট ইন্টারপোলেশন বা ইন্টারপোলেশন থেকে ইনভার্স ইন্টারপোলেশনের পার্থক্যটা কি। এখানে বলেছি তাহলে বাই ডাইরেক্ট ইন্টারপোলেশন উই assume a curve y equal to u of x passing through the point xy and estimate the value of y given the corresponding intermediate value of the argument x. তাহলে আমরা কি করি, ডাইরেক্ট ইন্টারপোলেশনে
আমরা যে x আর y এর যে পয়েন্ট গুলো দেওয়া থাকে এটা আমরা মনে করি একটা কার্ভ আকারে x এবং y অ্যাক্সিস দিয়ে যে অতিক্রম করছে সেই পয়েন্ট গুলো হচ্ছে x y, সেই পয়েন্ট গুলো হচ্ছে x y। তাহলে সেখান থেকে আমরা এস্টিমেট করি কি ভ্যালু y, estimate the value of y, যেখানে কি given the corresponding intermediate value of the arguments x, যেখানে x এর মানগুলো দেওয়া থাকে সেখান থেকে আমরা y এর মানটাকে এস্টিমেট করে থাকি। আর এখানে কি করি, but in case of inverse interpolation we consider similar curve but we estimate the value of x given the corresponding value of y, একই রকম জিনিসের ক্ষেত্রেই y এর মানগুলো দেওয়া থাকে সেখানে আমরা x এর মানগুলো এস্টিমেট করে থাকি। Therefore, inverse interpolation is the process of finding the value of the arguments x corresponding to a given value of the function y. তার মানে inverse interpolation হচ্ছে y এর কোনো মানের সাপেক্ষে x এর মানকে এস্টিমেট করা। তাহলে আমরা দেখেছি সাধারণত আমরা নিউমেরিক্যাল ম্যাথমেটিক্সে কি করে থাকি, কোনো একটা ফর্মুলার সাহায্যে এগুলো বের করে থাকি, যেমন নিউটনস ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড ফর্মুলা, ডিভাইডেড ডিফারেন্সে নিউটনস ডিভাইডেড ডিফারেন্স ইন্টারপোলেশন ফর্মুলা, ল্যাগ্রাঞ্জ ফর্মুলা, তারপর সেন্ট্রাল ডিফারেন্সে এসে গসেস ফরওয়ার্ড গসেস ব্যাকওয়ার্ড, তারপর হচ্ছে স্টিলিংস বেসেলস, এরকম ফর্মুলা। সেরকম এখানেও আমাদের নির্দিষ্ট ফর্মুলা থেকেই আমরা এগুলো ডিরাইভ করব। এখানেও ল্যাগ্রাঞ্জ ফর্মুলা আছে, একই ফর্মুলা, ওখানে দেওয়া থাকে ইন টার্মস অফ এক্স, এখানে দেওয়া থাকবে ইন টার্মস অফ ওয়াই। কেননা ওখানে এক্স এর মানগুলো গিভেন, গিভেন ভ্যালু গুলোর সাপেক্ষে ওয়াই এর মান বের করি, আর এখানে হচ্ছে ওয়াই এর মানগুলো গিভেন, সেই জন্য ফর্মুলাটা হবে ইন টার্মস অফ ওয়াই। তাহলে আমরা দেখি তিনটা মেথড আছে। The important method of inverse interpolation are method of Lagrange inverse interpolation, method of successive approximation or iteration, method of reversion of series। তাহলে তিনটা ফর্মুলা আমরা দেখব। প্রথমে আমরা ল্যাগ্রাঞ্জ ফর্মুলা দেখব। ওই ল্যাগ্রাঞ্জ ফর্মুলা আর এই ল্যাগ্রাঞ্জ ফর্মুলার মধ্যে কোনো পার্থক্য নাই, শুধু ওখানে দেওয়া আছে ইন টার্মস অফ এক্স, এখানে হচ্ছে ইন টার্মস অফ ওয়াই। তাহলে কি বলেছে, let y equal to f of x denote a function which assumes the values y0 y2 up y0 y1 up to yn corresponding the values x0 x1 x2 xn of the independent variable x, যেরকম আমাদের ফাংশন থাকে as usual সেরকম। এরকমই আমাদের x এর মানগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট আর y এর মানগুলো হচ্ছে ফাংশন, একটা দেওয়া আছে। এখন আমরা করব কি, এটা কনসিডার x as a function of y, ওখানে সব সময় করেছি y as a function of x, এখানে করতে হবে x as a function of y, কেন আমরা x এর মানটা বের করব। এখানে আমরা কিসের মান বের করব, x এর মান বের করব, y এর মানগুলো আমাদের দেয়া থাকে, ওখানে আমরা বের করতেছিলাম y এর মান, x এর মানগুলো দেওয়া আছে। আমার সবচেয়ে বড় কথা হচ্ছে x এরও আমার কিছু ইকুইডিস্টেন্ট মানের সাপেক্ষে y এর মানগুলো দেওয়া আছে, x এর কিছু ইকুইডিস্টেন্ট মানের সাপেক্ষে y এর কিছু মান আছে। তাহলে এখানে আমরা করলাম, তাহলে ফাংশনটা আমরা যেভাবে অ্যাজ ইউজুয়াল নেই তার রিভার্স নিলাম, কেন এটা হলো ইনভার্স ইন্টারপোলেশন। y equal to f of x না নিয়ে আমরা নিলাম x equal to function of y, which is represented by an nth degree polynomial function of y। এখানে যেমন করেছিলাম n degree polynomial function of x, এখানে আমরা করব n degree polynomial function of y, passing through the point, যে পয়েন্টগুলো আমাদের দেওয়া আছে এই পয়েন্ট দিয়েই যাবে x0 x1 x2 xn y0 y1 y2 up to yn। তাহলে x0 y0 x1 y1, এখানে x1 y1 হবে, একটু ভুল হয়েছে, x1 y2 হয়ে গেছে,
x0 y0 x1 y1 up to xn yn। এটা তোমরা একটু কারেকশন করে নিও। Now we can write, ওখানে লিখেছিলাম ফাংশন অফ x, ওখানে ছিল y equal to ফাংশন অফ x, এখানে তোমরা x লিখে নিতে পারো, x equal to ফাংশন অফ y, x equal to ফাংশন অফ y, না লিখলে আমার এখান থেকে আনতে হবে, আর এখানে একবারে লিখে নিলে ঝামেলা শেষ। x equal to ফাংশন অফ y equal to কি a0 ইনটু, এটা আমরা পলিনোমিয়াল ফাংশনটা ডিফারেন্স আকারে লিখেছি a0, তাহলে এখানে দেখো n টা ডিফারেন্স আছে, তাহলে এর পাওয়ার কত হবে y y y y টু দি পাওয়ার n, n ডিগ্রি পলিনোমিয়াল, তাহলে a0 ইনটু y থেকে y0 বাদে বাকি এলিমেন্টস গুলো বিয়োগ, a0 ইনটু y থেকে y0 বাদে y1 y2 আপ টু yn, এই n টা ডিফারেন্স আমাদের এখানে লিখতে হবে, প্লাস a1 ইনটু y থেকে y1 বাদে বাকিগুলো ফাংশন গুলো বিয়োগ, a1 y minus y0 y minus y2 1 টার্মে up to y minus yn, সেরকম a2 y minus y0 y2 থাকবে না, y minus y0 y minus y1 y minus y3 up to y minus yn, up to an equal to y minus y0 y minus y1 up to y minus yn minus 1। তাহলে পলিনোমিয়াল ফাংশনটাকে আমরা এভাবে লিখেছি। আমরা যখন ডিভাইডেড ডিফারেন্সে ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন করেছি তখনও কিন্তু এভাবেই লিখেছি, শুধু y এর জায়গায় ছিল x আর কিছু না, এখানে ছিল y ইকুয়াল টু ফাংশন অফ x, যেহেতু x এর ফাংশনগুলো ছিল x এর, যেহেতু ফাংশন অফ y অতএব ফাংশনগুলো থাকবে y, এটার নাম দিলাম আমরা ইকুয়েশন 1। একদম নিউটনস ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড এবং ল্যাগ্রাঞ্জ ফর্মুলার মতোই আমরা এখন যে আমাদের যে a0 a1 a2 আপ টু an এর মানগুলো বের করে আমরা যদি ইকুয়েশন 1 এ বসাই তাহলে আমাদের ফর্মুলাটা চলে আসবে। তাহলে আমরা এখন কি করব, we shall determine the constant a0 a1 a2 up to an such that, এটা এখান থেকে লিখছি phi of x equal to function of y, তাহলে x0 equal to phi of y0, x1 equal to phi of y1, x2 equal to phi of y2 up to xn equal to phi of yn। তাহলে এটা আমরা পেলাম, এখন আমরা এই মানগুলো এখানে বসালাম, তাহলে এই মানগুলো এখানে বসালাম, x0 equal to y0, x1 equal to y1, তাহলে up to xn equal to yn, এই মানগুলো বসাবো। এখন আমরা মেইনলি যাব এই ইকুয়েশন, putting y equal to y0 and phi of x0 equal to y0 in equation 1। এখানে যদি আমি x লিখে দিতাম একবারে x equal to y0, তাহলে একবারে ইকুয়েশন 1 লিখলেই হতো, এভাবেও লিখতে পারো এভাবেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। putting y equal to y0 in equation 1 আর phi of x0 equal to y0 equal to x0 তো আছে, তাহলে এখানে যদি আমি y equal to y0 বসাবো তাহলে এটা কি হবে y0 minus y1 y0 minus y2 up to y0 minus y1, আর এখানে যদি y0 বসাই দেখো 0, এটা 0 হয়ে যাবে, এখানে যদি y0 বসাই 0 হয়ে যাবে, এখানে y0 বসালে 0 হয়ে যাবে, তাহলে এখানে যদি y equal to y0 in equation 1, তাহলে শুধু এই অংশটুকু বাদে সবগুলোই আমাদের 0 হয়ে যাবে, আর পরের যে মানগুলো এগুলো সব 0 হয়ে যাবে। তাহলে আমরা লিখলাম কি, এই জিনিসটা লিখবো, তাহলে phi of y0, phi of y ছিল তাহলে y0, a0 y0 minus y1 y0 minus y2 up to y0 minus y, এটা ইকুয়াল টু আবার কি x, phi of y0 equal to আবার কি x0, সেটা বসালাম। এখন আমরা এখানে কি পাচ্ছি, a0 এর মান কি পেলাম, x0 ডিভাইডেড বাই এই অংশ, x0 ডিভাইডেড বাই আমাদের যে অংশটা ছিল এটা। এখন একই ভাবেই এটা একটা কোফিসিয়েন্টের মান বের হলো a0,
এখন একইভাবে y equal to y1 বসাবো in equation 1. Putting y equal to y1 and phi of y1 equal to x1 in equation 1. তাহলে ইকুয়েশন 1 এ যদি y equal to y1 বসাই দেখো তাহলে এটা 0 হয়ে যাবে। y equal to y1 বসালে এটা 0 হয়ে যাবে। a1 into এখানেই কোনো y1 নাই, তাহলে আমাদের শুধু এটা থাকবে a1 y1 minus y0 y1 minus y2 up to y1 minus yn। এখানে y0 y1 আছে, এটাও 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে। তাহলে আমার শুধু থাকবে a1 এর সঙ্গে যে কোএফিসিয়েন্টটা এটা থাকবে, আর বাকি সবগুলো কোএফিসিয়েন্ট আমার 0 হয়ে যাবে। তাহলে আমরা এখন যাচ্ছি তাহলে phi of y1 a1 into y1 minus y0 y1 minus y2 up to y1 minus yn, এটা equal to phi of y1 equal to x1। এখান থেকে a1 এর মান বের করলাম আমরা, a1 equal to x1 divided by 8। এখন similarly y equal to y2 in equation 1, এটা করলে একই ভাবেই দেখো সিমিলারলি আমরা করে গেছি, আর করতে হয়নি, একটা দুইটা করে। সিমিলারলি a2 equal to কি হবে, এটা হবে x2, এটা হবে x2, আর এটা কি হবে y1 এর জায়গায় হবে y2, আর সব ঠিক আছে, y1 এর জায়গায় y2। যখন y2 ছিল তখন কিন্তু এটা ছিল না, y2 যখন ছিল আমরা একটু উপরে ইকুয়েশনে যাই, y equal to y2 in equation 1, তাহলে দেখো এখানে y2 আছে এটা 0, এখানে y2 আছে এটা 0, এখানে এর পরেরটা y2 ছিল সেটা 0, কিন্তু এখানে কিন্তু a2 এর সঙ্গে কোনো y2 নাই, 1 এর পরে 3, তার মানে a2 এর মান হবে কি x2 divided by y2 minus y0 y2 minus y1 y2 minus y3 up to y2 minus yn। তাহলে সেই জিনিসটা এখানে লিখেছে সিমিলারলি a2 equal to, যখন a2 তখন y2 থেকে বাকি y এর সবগুলো কোএফিসিয়েন্ট দিয়ে, যখন a1 ছিল দেখো, যখন a1 তখন x1 divided by y1 থেকে বাকি যে y এর n টা ভ্যালু আছে y0 y2 up to yn, এগুলো দিয়ে। সিমিলারলি a2 থেকে এরকম আপ টু an যখন হবে তখন সরি an যখন হবে তখন xn থেকে xn ডিভাইডেড বাই yn থেকে y এর যে বাকি n সংখ্যক কোএফিসিয়েন্ট yn থেকে y0 yn থেকে y1 আপ টু yn থেকে yn মাইনাস 1। এখন আমাদের যে কনস্ট্যান্ট টার্মগুলো ছিল a0 a1 আপ টু an, এগুলোর ভ্যালুগুলো আমরা বের করলাম। এখন এই ভ্যালুগুলো আমাকে এই ভ্যালু a1 a0 a1 আপ টু an এর মানগুলো যদি আমরা যেটা 1 নাম্বার ইকুয়েশন বের করেছিলাম ওখানে বসাই, তাহলে আমাদের ফর্মুলাটা চলে আসবে। কি বলেছে, পুটিং দিস ভ্যালুস of a0 a1 a2 in 1 we get, এই যে ইকুয়েশন 1 ছিল ওখানে কিন্তু a0 এর মান আমরা বের করলাম x0 ডিভাইডেড বাই এই অংশ, আর ওখানে কিন্তু a0 এর সঙ্গে এই কোএফিসিয়েন্ট গুলো ছিল y minus y1 y minus y2 y minus y3 y minus yn, এই অংশটা a1 এর সঙ্গে ছিল, a0 এর সঙ্গে ছিল, a0 ইনটু এই অংশটা। তাহলে a0 এর মান আমরা এখন বসালাম x0 ডিভাইডেড বাই এইটা, আর এটা একই জিনিস, শুধু দেখো y0 minus y1, যেখানে যেখানে y আছে সেখানে সেখানে y0 minus y2 y0 minus y3 up to y0 minus yn into x0। Similarly a1 এর মান কি,
a1 এর মান হচ্ছে x1 divided by y1 minus y0, y1 minus y2, y1 minus y3, y1 minus yn। তাহলে এখানে যা আছে, এখানে 1 এর জায়গায় শুধু y, y1 এর পরিবর্তে এখানে y, এখানে y1 এর পরিবর্তে y, এখানে y1 এর পরিবর্তে y, এখানে y1 এর পরিবর্তে y। x2 তাই x2 divided by কি y2 minus y0, y2 minus y1, y2 minus y3, y2 minus yn। x2 এর সময় y2 থাকবে না, তাহলে একই জিনিস সিমিলারলি উপরে y2 এর জায়গায় y, y2 এর জায়গায় y, y2 এর জায়গায় y। তাহলে তোমরা যে কোনো ভাবে মনে রাখতে পারো। তোমরা যদি এভাবে মনে রাখো, এরকম করে আপ টু an ইকুয়াল টু কি xn ডিভাইডেড বাই yn থেকে y এর বাকি কোএফিসিয়েন্ট গুলো সব দিও, xn divided by yn minus y0, yn minus y1, yn minus y2 up to yn minus yn minus 1। আর উপরে একই ভাবে yn এর জায়গায় শুধু y, yn এর জায়গায় শুধু y। তাহলে ফর্মুলাগুলো একটু টেকনিক করে মনে রাখতে হবে। দিস ইজ নোন অ্যাজ ল্যাগ্রাঞ্জ ইনভার্স ইন্টারপোলেশন ফর্মুলা। তাহলে ইনভার্স ইন্টারপোলেশন ফর্মুলাটা আমরা যখন অঙ্ক করব তখন আমাদের এই অংশটুকু মনে রাখতে হবে। এই স্ক্রিনে যে অংশটুকু, এই ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে। ওখানে তো আমরা পলিনোমিয়াল ইকুয়েশন দিয়ে যখন থিওরিটিক্যালি করব, তখন আমাকে পুরোটাই ডিরাইভ করতে হবে। যখন আমরা ইকুয়েশন ধরে করলাম, a0, a1, an এর মান বের করলাম, তারপর সেগুলো এক নাম্বার ইকুয়েশনে বসালাম, বসিয়ে আমাদের মেইন ফর্মুলা আসলো এরকম। আমরা যখন অঙ্ক করব তখন আমাদের এই ফর্মুলাটা মনে রাখতে হবে। আমার y এর মান দেওয়া থাকবে, x এর মান এস্টিমেট করতে হবে, x এর মানের সাপেক্ষে y এর মানের সাপেক্ষে x এর মান এস্টিমেট করতে হবে। তাহলে দেখো এই যে ফর্মুলাটা, এটা মনে রাখার একটা টেকনিক আছে, যেটা একটু আগে বললাম। x0, x1, x2 up to xn এভাবে থাকবে মানগুলো সিরিয়ালি। যখন x0, তখন এখানে y0 minus y1, y0 minus y2, তখন এখানে x0 সেটা ডিভাইডেড বাই হচ্ছে y0 থেকে y এর বাকি যে কোএফিসিয়েন্ট গুলো y1, y2, yn বিয়োগ। আর উপরে হবে এই y0 এর পরিবর্তে শুধু y, y0 এর পরিবর্তে শুধু y। সিমিলারলি পরেরটা কি হবে x1, x1 ডিভাইডেড বাই y1 minus y0, y1 minus y2, y1 থেকে বাকি যে n সংখ্যক মান আছে সেগুলো বিয়োগ। আর এটা যদি আমি লিখতে পারি, তাহলে উপরেরটা কি হবে শুধু y1 এর জায়গায় y, y1 এর জায়গায় y। এভাবে টেকনিক করে মনে রাখতে পারো। x2 ডিভাইডেড বাই y2 থেকে, যখন x2 তখন y2 থেকে y এর বাকি কোএফিসিয়েন্ট গুলো বিয়োগ, y2 minus y0, y2 minus y1, y2 minus y3, y2 minus yn। সিমিলারলি y2 এর জায়গা হবে শুধু y, y2 এর জায়গায় শুধু হবে y। তাহলে এভাবে আমরা এটাকে মনে রাখি আপ টু yn লাস্ট টার্ম xn ডিভাইডেড বাই yn minus y0, yn minus y1, yn minus y2 up to yn minus yn minus, সেরকম yn এর জায়গায় y, yn এর জায়গায় y, এভাবে মনে রাখতে। তাহলে এটাই হলো আমাদের ল্যাগ্রাঞ্জ ইনভার্স ইন্টারপোলেশন ফর্মুলা। এর পরবর্তী ফর্মুলাটা কি? known as ল্যাগ্রাঞ্জ ইনভার্স ইন্টারপোলেশন ফর্মুলা। এর পরবর্তী ফর্মুলা আছে, ইউজটা বলছে, একটু এটা রিড আউট করে যে আমরা ইউজটা কি বলেছে। the chief uses বা the main uses, প্রধান ব্যবহার, মেইন কথাটাই এখানে মনে হয় ভালো যায়, চিফ কথাটা হচ্ছে the main uses of Lagrange interpolation formula are two। দুইটা কি? to find any value of a function of y, the given values of the independent variable are x are not in equidistant। তার মানে এটা ইকুইডিস্টেন্ট না হলে আমরা ব্যবহার করতে পারি, এটা আমরা জানি। কেননা আমরা যখন ডিভাইডেড ডিফারেন্স করেছি তখন ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন ফর্মুলা ইউজ করেছি। ডিভাইডেড ডিফারেন্সটা কখন করি? যখন x এর ভ্যালুগুলা আনইকুয়াল বা নট ইকুইডিস্টেন্ট।
x এর ভ্যালু, x এর ডিফারেন্স গুলো আনইকুয়াল। x এর ডিফারেন্স গুলো যখন আনইকুয়াল তখন সেটাকে আমরা বলি ডিভাইডেড ডিফারেন্স। আর ডিভাইডেড ডিফারেন্সের যে দুটো মেইন ফর্মুলা, একটা হচ্ছে নিউটনস ডিভাইডেড ডিফারেন্স ইন্টারপোলেশন ফর্মুলা, আর একটা হচ্ছে ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন ফর্মুলা। তাহলে আমরা বুঝতে পারি যে এটা হচ্ছে কি আনইকুয়াল ইন্টারভেল হলেও ব্যবহার করতে পারবো, ইকুয়াল হলেও ব্যবহার করতে পারবো। মেইনলি আনইকুয়াল হলেই ব্যবহার করে থাকি। তবে ইনভার্স ইন্টারপোলেশনে আমরা আনইকুয়াল হলে ব্যবহার করি, বাট ইনভার্স ইন্টারপোলেশনে আমরা বোথ ইকুয়াল এবং আনইকুয়াল দুই ক্ষেত্রেই ব্যবহার করি। এখানে কিন্তু ইনভার্স ইন্টারপোলেশনের কথা বলেনি, ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন ফর্মুলা। এটা বোথ ইনভার্স ইন্টারপোলেশন এন্ড ডাইরেক্ট ইন্টারপোলেশন। তার পরবর্তীটা কি বলেছে? To find the value of the independent variable x corresponding to a given value of the function of y. মোট কথা হচ্ছে আমরা আনইকুয়াল ইন্টারভেল হলে করে থাকি, আর হচ্ছে ইনভার্স ইন্টারপোলেশন হলে করে থাকি। যখন x এর মান বের করব তখন করে থাকি, আর আনইকুয়াল ইন্টারভেল হলে করে থাকি। এই দুটো মেইন ইউজ। এর পরবর্তীতে ফর্মুলা হচ্ছে মেথড অফ সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন অর ইটারেশন। ইটারেশনটা কি? ইটারেশনটা হলো আমাদের পুনরায় মানে বারবার এটা করে অ্যাপ্রক্সিমেট করে করে বের করা, এটাকে বলা হয় ইটারেশন। ইটারেশন একটা বাংলা আছে, বাংলাটা ঠিক এই মুহূর্তে আমার মনে নাই। এখানে আমরা ইটারেশন মানে কি? ইটারেশন মানে হচ্ছে আমরা প্রথমে একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু বের করব, এই অ্যাপ্রক্সিমেট দিয়ে আমরা যখন ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন করব তখন একটা ইটারেশন মেথড আছে, ইটারেশন মেথড আছে। তাহলে আমরা প্রথমে একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু বের করব, সেই অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা আমরা ফর্মুলায় অ্যাপ্লাই করব, এই ফর্মুলায় অ্যাপ্লাই করে যে মানটা আসবে সেটা আবার ফর্মুলায় অ্যাপ্লাই করব, তারপর যে ভ্যালুটা আসবে এটা আবার ফর্মুলায় অ্যাপ্লাই করব। এভাবে করে করে যখন আমরা দেখব যে পরপর দুইটা মান আমাদের কাছাকাছি চলে আসছে, একদম দশমিকের পর 2, 3 ঘর 4 ঘর পর্যন্ত মিলে যাচ্ছে, তখন আমরা ইটারেশনটা স্টপ করব। মেইনলি আমরা একটা ফর্মুলা বের করব, সেই ফর্মুলাকে আমরা একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু বের করব। অ্যাপ্রক্সিমেট বা ইনিশিয়াল ভ্যালু বের করে নিয়ে সেই ভ্যালুটা ওই ফর্মুলায় অ্যাপ্লাই করে পুনঃ নির্ণয় করব আমরা, এটাকে বলা হয় ইটারেশন। তাহলে এখানে কি বলেছে? এখানে আমরা নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা থেকে এটা বের করেছি। কি বলেছে? To derive the formula, let us consider Newton's forward interpolation formula as interpolation formula আমরা জানি y equal to y0 u del y0 u into u minus 1 ভাগ factorial 2 del square y0 u into u minus 1 u minus 2 ভাগ factorial 3 del cube y0 up to চলবে এটা n পর্যন্ত। তাহলে আমরা এই পর্যন্তই রাখলাম। তাহলে এখান থেকে আমরা মান বের করব কিসের? এখান থেকে আমরা মান বের করব কিন্তু x এর, y থেকে x এর। কিন্তু এই ইকুয়েশনে কিন্তু x এর কোনো মান দেয়া নেই, একটা y আর একটা u। কিন্তু u মানেই কিন্তু x থেকেই কিন্তু আমরা u বের করেছিলাম। নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলায় আমরা x থেকেই u বের করেছিলাম। একটু মনে করে দেখো, x minus x0 divided by h equal to u, x minus x0 divided by h equal to u। তাহলে u বের করলে আমি x বের করতে পারবো, যেহেতু নিউটনস ফরওয়ার্ড ফর্মুলায় ডাইরেক্টলি আমাদের x দেওয়া নাই, এই জন্য আমরা u টাকে এস্টিমেট করব। u টা বের করতে পারলে আমরা u থেকে x বের করতে পারবো। এটা হচ্ছে আমাদের টেকনিক। তাহলে আমরা নিউটনস ফরওয়ার্ড ফর্মুলাটা আমরা লিখলাম। এখন এখান থেকে আমরা u বের করব, এই জন্য u টাকে আলাদা করলাম। u del y0 থাকলো, এই সব মানগুলো ওইদিকে চলে যাবে। y0 হয়ে যাবে মাইনাস y0, এটা হয়ে যাবে মাইনাস, এটা হয়ে যাবে মাইনাস। তাহলে u del y0 equal to y minus y0, এটাকে একটু ব্র্যাকেট দিয়ে রাখলাম,
ইউ ওয়ালা গুলোকে আলাদা করে রাখলাম, ইউ মাইনাস 1 ভাগ ফ্যাক্টরিয়াল 2 ডেল স্কয়ার y0 ইউ ইনটু ইউ মাইনাস 2 ইউ মাইনাস 1 ইউ মাইনাস 2 ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল 3 ডেল কিউব y0। তাহলে ইউ এর মানটা আমাদের আসলো এরকম। এখন এখান থেকে আমরা ইউ ইকুয়াল টু যদি বের করতে চাই, তাহলে এই ডেল y0 যে এখানেও ভাগ হবে, এখানেও ভাগ হবে, এখানেও ভাগ। এটা হয়ে গেল আমাদের, এটার নাম দিলাম আমরা ইকুয়েশন 1। এটার নাম আমরা দিলাম কি ইকুয়েশন 1। এখন আমরা ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন যেটা বের করে নেব, যেটাকে বলা ইনিশিয়াল ভ্যালু বা ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন, যেটার উপর ভিত্তি করে আমরা পরবর্তী মানগুলোকে এস্টিমেট করি। তাহলে ফার্স্ট অ্যাপ্রক্সিমেশনে আমি রাখলাম u1, ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন নাম দিলাম u1। এটা ইকুয়াল টু কি y মাইনাস y0 ভাগ ডেল y0। আমরা কি করলাম, কিভাবে রাখলাম, টু গেট দ্য ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন ফর ইউ এর ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন পাওয়ার জন্য আমরা কি করলাম, উই নেগলেক্ট all differences higher than first difference and therefore। তাহলে আমরা এই ইকুয়েশন থেকে ইউ এর মান বের করলাম, একটা পদ্ধতিতে ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন ইউ এর মান বের করলাম কি ফার্স্ট ডিফারেন্সের চেয়ে যে হায়ার ডিফারেন্স, দ্যাট মিন্স সেকেন্ড ডিফারেন্স, থার্ড ডিফারেন্স গুলোকে নেগলেক্ট করলাম, এগুলোকে বাদ দিলাম। সেকেন্ড ডিফারেন্স এন্ড হায়ার ডিফারেন্স গুলোকে নেগলেক্ট করলাম, বাদ দিলাম। তাহলে আমার ফার্স্ট অ্যাপ্রক্সিমেশনটা কি আসলো, u1। ফার্স্ট অ্যাপ্রক্সিমেশনের নাম দিলাম আমরা u1 ইকুয়াল টু y মাইনাস y0 ভাগ ডেল y0। এটা হলো আমাদের ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন। আর এটা হলো আমাদের ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন, এটা হলো আমাদের ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন, আর এটা হলো আমাদের ফর্মুলা। ইটারেশন প্রসেস করতে আমরা কি বললাম, যে আমরা একটা ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন করব এন্ড দেন ফর্মুলা। ইনিশিয়াল ভ্যালু বলা হয়, ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন বলা হয়। তাহলে এটাকে আমি ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন, এটা বসাবো এখন এই ফর্মুলা। দেন আমরা যেটা পাবো সেটাকে বলবো সেকেন্ড অ্যাপ্রক্সিমেশন। এখন দেখো কি বলেছে, the second approximation is obtained by substituting u1 in the right hand side of equation 1। তাহলে এখানে এই u1 এর মান এখানে বসিয়ে যে অ্যাপ্রক্সিমেশনটা পাবো সেটাকে সেকেন্ড অ্যাপ্রক্সিমেশন। সেকেন্ড অ্যাপ্রক্সিমেশন দ্যাট মিন্স এটার নাম দিলাম আমরা u2। এটা যেমন u1, এটা সেকেন্ড অ্যাপ্রক্সিমেশন অফ u2। তাহলে এটাকে y মাইনাস y0 ভাগ ডেল y0, আর এখানে যে ক্যালকুলেশন করে যে u1 পেয়েছি এগুলো এখানে বসাবো। u1 মাইনাস 1 ভাগ ফ্যাক্টরিয়াল 2 ডেল স্কয়ার y0 ভাগ ডেল y0 মাইনাস u1 মাইনাস 1 মাইনাস 2 ভাগ ফ্যাক্টরিয়াল 3। তাহলে সেই মানটা আমরা এখানে লিখলাম। এটা হলো আমাদের সেকেন্ড অ্যাপ্রক্সিমেশন। এখন সেকেন্ড অ্যাপ্রক্সিমেশনে যে মানটা পাবো, এখানে যে ক্যালকুলেশন করে যে মানটা আসবে, এইটা আবার এই উপরের এক নাম্বার ইকুয়েশনে বসালে, এই উপরের এক নাম্বার ইকুয়েশনে যেমন u1 বসিয়ে আমি এটা পেলাম, এখন u2 ক্যালকুলেট করার পর এই উপরের ইকুয়েশনে u1 এর বদলে u2 বসিয়ে যে অ্যাপ্রক্সিমেশনটা পাবো সেটা হবে আমাদের থার্ড অ্যাপ্রক্সিমেশন। দ্যাট মিন্স সেটার নাম হচ্ছে u3। তাহলে সেকেন্ড অ্যাপ্রক্সিমেশন প্রথমে আমরা বের করলাম ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন, এটা এই ইকুয়েশনে বসিয়ে যেটা পাবো সেটা হবে সেকেন্ড অ্যাপ্রক্সিমেশন। এন্ড সেকেন্ড অ্যাপ্রক্সিমেশনটা আমরা এই ইকুয়েশনে বসিয়ে আবার যে ইকুয়েশন পাবো সেটাকে বলবো আমরা থার্ড অ্যাপ্রক্সিমেশন। তাহলে এইখানে এটার নাম হয়ে যাবে u2 এর জায়গায় u3, আর যেখানে যেখানে u1 বসিয়েছিলাম সেখানে এই u2 ক্যালকুলেট করে যে মানটা আসবে সেটা বসাবো। u1 এর জায়গায় u2, এখানে u1 এর জায়গায় u2। এটা হলো আমাদের থার্ড অ্যাপ্রক্সিমেশন। এভাবে আমরা করতে থাকবো। কখন স্টপ করব, যখন দেখবো যে আমরা পরপর u3 বা পরবর্তীতে যদি করি u4 এই মানগুলো দশমিকের পর 2, 3, 4 ঘর পর্যন্ত আমাদের মিলে যাবে, তখন আমরা সেটাকে স্টপ করব। স্টপ করলে
সেটা হবে আমাদের ফাইনালি সেই ভ্যালুটা হবে ইউ এর ভ্যালু। সেই ইউ এর থেকে আমরা x টাকে x - x0 ডিভাইডেড বাই h, x0 আমাদের জানা থাকবে, h ইন্টারভ্যালটাও আমাদের জানা থাকবে। আমরা শুধু x এর মানটাকে ওই ইউ থেকে আমরা x এর মান বের করব। তাহলে and so on for higher approximation, যদি অ্যাপ্রক্সিমেশন এর পরে এইভাবে আমরা পরবর্তী হায়ার অ্যাপ্রক্সিমেশন গুলো করব। থিওরিটিক্যালি আমরা এই পর্যন্তই রাখবো, কিন্তু ম্যাথমেটিক্যালি আমরা এটাকে দেখব যে আমরা কোথায় যে এটাকে শেষ করতে পারি। তাহলে আমরা একটু দেখতে চাচ্ছি এখানে এই দুটো ফর্মুলা রিলেটেড কোনো অঙ্ক থাকলে আমরা একটু দেখে আসি। নেক্সট ফর্মুলাটা আমরা পরে করব। এখানে ল্যাগ্রাঞ্জ ফর্মুলা দিয়ে একটা অঙ্ক দেওয়া আছে, দেখো এখানে কি x এর মান দেওয়া আছে 3 4 5 6 7 ইকুইডিস্টেন্টই দেওয়া আছে, y এর মান দেওয়া আছে এভাবে। এখন আমাদের বলছে x equal to 52, ux equal to 52, that means y equal to u of x, y equal to কি ফাংশনের মান দেওয়া আছে, u of x মানে কি ফাংশন, ফাংশন মানে কি y, y এর মান দেওয়া আছে। তাহলে এখানে যখন 52 তখন x এর মানটা কত, এখানে যখন 52 হবে তখন x এর মানটা কত সেটা আমাদেরকে বের করতে বলছে। তাহলে আমরা যে ল্যাগ্রাঞ্জ ফর্মুলাটা শিখেছি, তাহলে x এর মান কয়টা আছে, x0 x1 x2 x4 পর্যন্ত আছে। তাহলে ফর্মুলাটা আমার x4 পর্যন্ত করতে হবে। তাহলে আমরা যে ল্যাগ্রাঞ্জ ফর্মুলাটা করেছিলাম সেটা দেখো, সেই ফর্মুলাটা এখানে লেখা হয়েছে। ল্যাগ্রাঞ্জের ফর্মুলাটা কি একটু আগে আমি বলেছিলাম, কি x0 যখন হবে তখন y0 থেকে বাকিগুলো বিয়োগ, x0 ডিভাইডেড বাই y0 থেকে কয়টা মান আছে, চারটা, y1 y2 y3 y4, y0 y1 y2 y3 y4, পাঁচটা মান দেওয়া আছে। তাহলে y0 বাদ দিলে বাকি চারটা মান, তাহলে y0 থেকে 1 2 3 4 বিয়োগ। সিমিলারলি এই মানটাই উপরে যাবে, y0 এর জায়গায় শুধু হবে y, y - y1 y2 y3 y4, প্লাস কি হবে x1 ডিভাইডেড বাই y1 থেকে বাকি সবগুলো, y1 - y0 y1 - y2 y1 - y3 y1 - y, সিমিলারলি y1 এর জায়গায় হবে y, y - y0 y - y2 y - y3 y - y। তাহলে আমরা এভাবে সব ফর্মুলাগুলো লিখলাম, x2 ডিভাইডেড বাই y2 থেকে বাকিগুলো বিয়োগ, আর উপরে y থেকে সিমিলারলি x3 ডিভাইডেড বাই y3 থেকে y এর বাকি যে ভ্যালুগুলো দেওয়া আছে সেগুলো বিয়োগ, আর এটাই উপরে যাবে, শুধু y3 এর জায়গায় হবে y, x4 ডিভাইডেড বাই y4 থেকে y এর যে বাকি ভ্যালুগুলো আছে সেগুলো বিয়োগ, আর y4 এর জায়গায় হবে y। তাহলে এই সবগুলো মান আমাদের দেয়া আছে। y ইকুয়াল টু উপরে যে y এর মানটা 52, আর বাকি সবগুলো আমাদের এই টেবিলের মধ্যে দেওয়া আছে। y এর মানটা 52, y ইকুয়াল টু u of x, y ইকুয়াল টু ফাংশন অফ x, y ইকুয়াল টু 52। এটা বলে নিতে হবে যে এখানে y ইকুয়াল টু 50, তাহলে এই মানটা এখানে বসিয়েছে, y এর জায়গায় 52 বসিয়েছে, আর বাকি সবগুলো দেখো y0 y1 y2 y3 y4 দেওয়া আছে, x0 x1 x2 x3 x4 দেওয়া আছে। সব আসলে হচ্ছে কি এই ফর্মুলার মধ্যে যে ভ্যালুগুলো ইউজ করতে হবে সবগুলো আমাদের জানা আছে। এখন আমরা বের করেছি 52 থেকে এগুলো বিয়োগ, 52 হলো y এর মান, তারপরে y0 এর মান 19, 19 থেকে বাকি সবগুলো বিয়োগ, এই যে 26 35 সবগুলো বিয়োগ, কিন্তু x0 এর মান 3। এভাবে সবগুলো বসিয়ে আমি যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের মানটা বের হয়ে যাবে, x এর মান হলো 6.22, 6.22। তাহলে আমি আগে একটা অঙ্ক বলছিলাম যে অঙ্কগুলো আমরা চেক করব কিভাবে যে আমাদের অঙ্কটা হয়েছে কিনা। দেখো এখানে আমার ইকুইডিস্টেন্ট ভ্যালু, এই মাঝামাঝি 52 এর মানের জন্য চাইছে কত হবে, দেখো এই মানটা আমার x এর মানটা ঠিকই এই x
x3 এবং x4 এর মাঝামাঝি 6.22 আসছে। এই মানটা y3 এবং y4 এর মাঝামাঝি 52, সেই মানের জন্য x আসছে আমাদের 6.22। তাহলে এটা হলো আমাদের ল্যাগ্রাঞ্জ ফর্মুলার অ্যাপ্লিকেশন। আর আমরা দেখি রিভার্সাল সিরিজ দিয়ে অঙ্ক দেওয়া আছে নাকি। এখানে রিভার্সাল সিরিজ দিয়ে মনে হচ্ছে অঙ্ক দেওয়া নেই। আমরা নেক্সট ক্লাসে যদি বোর্ডে আমরা করতে পারি তাহলে বোর্ডে করব। এখানে রিভার্সাল সিরিজ দিয়ে অঙ্ক দেয়া নেই। তাহলে আমরা চেষ্টা করব একটা অঙ্ক বোর্ডে করার জন্য যদি সম্ভব হয়। আর যদি না করতে পারি তাহলে আমরা ইনশাআল্লাহ কলেজ খুললে তখন আমরা করব। তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম ইনভার্স ইন্টারপোলেশন কাকে বলে, ডাইরেক্ট ইন্টারপোলেশন থেকে ইনভার্স ইন্টারপোলেশনের পার্থক্য কি, কি ফর্মুলা দিয়ে আমরা ইনভার্স ইন্টারপোলেশন বের করে থাকি। তার মধ্যে দুটো ফর্মুলা দেখলাম, ল্যাগ্রাঞ্জ ইনভার্স ইন্টারপোলেশন ফর্মুলা আর মেথড অফ সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন। এই দুটো ফর্মুলা দেখলাম। ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন ফর্মুলার মেইন ব্যবহার দুটো বললাম, আর রিভার্স যেটা ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন ফর্মুলা দিয়ে আমরা একটা অঙ্ক দেখলাম। তাহলে আমরা এই ইনভার্স ইন্টারপোলেশন চ্যাপ্টারটা খুব বেশি বড় নয়, আরেকটা ফর্মুলা আছে সেটা আমরা নেক্সট ক্লাসে দেখব। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা সবাই বারবার প্রতিদিন একই কথাই বলি প্রত্যেকটা ক্লাস শেষে, যে তোমরা প্রতিদিন যে ক্লাসগুলো হচ্ছে এগুলো দেখবে। আমরা এত কষ্ট করে ক্লাস নিচ্ছি, তোমাদের কাছে আমরা এটুকু আশা করতেই পারি। তাহলে তোমরা প্রতিনিয়ত রেগুলার যে ক্লাসগুলো হচ্ছে এগুলো দেখবে, কারণ না কলেজ খুললে পরে তোমরা তখন আর বেশি সময় পাবে না। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আজকের মতো এ পর্যন্ত।